সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রসায়ন ক্লাসে আজকে বিজ্ঞানের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমরা এর আগে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের উপর 6টি ক্লাস নিয়েছিলাম। তারই কন্টিনিউশনে আজকে আমি আমার 7ম ক্লাসটি নিতে যাচ্ছি। আজকে আমরা ক্লাসের মধ্যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো কোনো পরমাণুতে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, সেই ইলেকট্রন বিন্যাসের সময় আমাদের কোন ধরনের রুলগুলো মেনে ইলেকট্রন বিন্যাস করতে হয়, সেই সংক্রান্ত আলোচনাটা আমি আজকে শুরু করতে চাচ্ছি। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের জন্য তোমরা 9-10-এ কিছুটা দেখে এসছো, সেক্ষেত্রে তোমরা 1s2, 2s2 এই ইলেকট্রন বিন্যাসগুলো দেখেছো। সো সেটার ভিত্তিগুলো কী কী সেই নিয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি। প্রথমত যে রুলটি ফলো করা হয় সেটি হচ্ছে আউফবাউ নীতি। তাহলে আমি একটু লিখছি, আউফবাউ নীতি। প্রথম যেই রুল আমরা ফলো করব, আউফবাউ নীতি। শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আউফবাউ এটি একটি জার্মান শব্দ। যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। আউফবাউ মানে হচ্ছে, ইংরেজিতে যদি আমরা এটাকে অর্থ করি তাহলে হচ্ছে বিল্ডিং আপ। তাই এটাকে বিল্ডিং আপ প্রিন্সিপাল এভাবেও বলা হয়ে থাকে। বিল্ডিং আপ জিনিসটি আসলে কি? যেমন আমরা যখন কোনো একটি বিল্ডিংয়ের কাজ করে থাকি তখন দেখা যায় গ্র্যাজুয়ালি আমরা নিচতলা থেকে দোতলা, তিনতলা, চারতলা এভাবে উপরের দিকে উঠতে থাকি। এখানে বিল্ডিং আপ বলতে ওরকম একটি কনসেপ্টকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে আউফবাউ নীতিটিকে যদি আমি এক লাইনে বলি সেটি হচ্ছে এরকম: পরমাণুতে ইলেকট্রনসমূহ নিম্ন শক্তি স্তর পূর্ণ করে যথাক্রমে উচ্চ শক্তি স্তরে গমন করে। এটি হচ্ছে আউফবাউ নীতি। এখন তোমার প্রশ্ন জাগতে পারে যে নিম্ন শক্তি স্তর বলতে আমরা আসলে কি বুঝি? এটি পরমাণুর যে ত্রিমাত্রিক দিকবিন্যাস, অরবিটালগুলোর যে ওরিয়েন্টেশন এবং নিউক্লিয়াস থেকে যে দূরত্ব, সেই বিষয়গুলোকে ক্যালকুলেশন করে দেখা যায় যে যেই উপস্তরে n+l এর মান ছোট সেটি হচ্ছে নিম্ন শক্তি স্তর। এই জন্য আমরা আউফবাউ নীতিকে আবার কেউ n+l এর নীতিও বলে থাকি। অর্থাৎ এই আউফবাউ নীতির আরেক নাম হচ্ছে n+l এর নীতি। শিক্ষার্থীরা, তোমরা এর আগের ক্লাসে দেখেছো n বলতে বোঝানো হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, l বলতে বোঝানো হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং আমরা এই সংখ্যাগুলোর মান সম্পর্কেও জেনেছি। বোরের কনসেপ্ট থেকে এসেছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট ধারণা, এবং সমারফিল্ডের ধারণা থেকে এসেছিল সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তরের ধারণা। এই n+l এর নীতির মধ্যে 2টি স্টেটমেন্ট বা বক্তব্য আছে। প্রথম বক্তব্যটি হচ্ছে যার n+l এর মান যত কম ইলেকট্রন আগে সেটিতে প্রবেশ করবে। আবার বলছি, যে উপস্তরের n+l এর মান কম ইলেকট্রন আগে সেটিতে প্রবেশ করবে। যদি এটি দ্বারা আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে তো হয়েই গেল। কিন্তু যদি এমন হয় যে দুটি উপশক্তি স্তরের n এর মান সমান হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে যদি n+l এর মান সমান হয়ে যায়, আমি আবার বলছি, দুটি উপশক্তি স্তরের যদি n+l এর মান সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে যার n এর মান কম ইলেকট্রন আগে সেটিতে প্রবেশ করবে। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি, বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন 1s। তাহলে 1s এর জন্য আমার n এর মান হচ্ছে 1 এবং l এর মান হচ্ছে 0, কারণ আমরা জানি s এর জন্য l এর মান 0 হয়। তাহলে n+l এর মান হচ্ছে 0
1 প্লাস 0 বা 1। একইভাবে আমরা যদি 2s এর জন্য বের করি তাহলে n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 0। তার মানে n প্লাস l এর মান হচ্ছে 2 প্লাস 0 ইকুয়াল টু 2। এভাবে আমরা যে কোনো উপস্তরের জন্য আমরা n প্লাস l এর মান বের করতে পারি। যদি 2p হয় n এর মান হচ্ছে 2, p এর জন্য l এর মান হচ্ছে 1। তার মানে n প্লাস l এর মান হচ্ছে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। দেখো এই যে আমরা এখানে n প্লাস l এর মানগুলো বের করছি, এখান থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম দেখো সবচেয়ে ছোট মান পেয়েছি আমরা 1s এর জন্য। তার মানে আমার সবচেয়ে ছোট মান যেহেতু 1s এর জন্য পাওয়া গিয়েছে, তাই যে কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসে সর্বপ্রথম ইলেকট্রন যাবে প্রথমে 1s এ। তারপরের মানটা পেয়েছি আমরা 2, এই যে 2, তার মানে তারপরে যাবে 2s এ, তারপরে যাবে 2p, 2pর জন্য পেয়েছি 3, তাহলে যাবে 2p তে। এখন এই 2p এর পর আমরা যদি 3s এর জন্য চিন্তা করি, 3s এর জন্য n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 0, তাহলে n প্লাস l ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 0 ইকুয়াল টু 3। এইখানে একটু একটা বোঝার বিষয় আছে। দেখো 2p আর 3s এর n প্লাস l এর মান সমান হয়ে গিয়েছে। যখন n প্লাস l এর মান সমান হয়ে যাবে তখন যার n এর মান কম ইলেকট্রন আগে সেটিতে প্রবেশ করবে। তাহলে দেখো এই দুই জায়গার মধ্যে এটার n এর মান হচ্ছে 2, বাট এটারটা হচ্ছে 3। তাই আগে যদিও দুইটা মান সমান 3, কিন্তু যেহেতু 2p এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 2, তাই আগে 2p তে প্রবেশ করবে এবং 2p তে প্রবেশের পর আমার 3s এ প্রবেশ করবে। এবার আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। 3s এর পর আমি দেখি 3p এর জন্য। তাহলে 3p এর জন্য n এর মান হবে 3, l এর মান হবে 1। তার মানে এটা হবে 3 প্লাস 1, দ্যাট ইজ 4। এরপরে আমরা 3d এর জন্য যদি দেখি তাহলে n এর মান হবে 3, l এর মান হবে 2, তাহলে এটা হবে 3 প্লাস 2 মানে হচ্ছে 5। এরপরে আমরা যদি 4s এর জন্য দেখি তাহলে n এর মান হবে 4, l এর মান হবে 0। তার মানে এই জায়গায় আমার আলটিমেটলি মানটা আসতেছে 4 প্লাস 0 ইকুয়াল টু 4। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার 3s গেল, 3s এর মানটা ছিল 3, তারপরের মানটা দেখো কোনটা আসে 3p, কারণ তারপরে 4 মান আছে দুইটা, একটা হচ্ছে 3p, একটা হচ্ছে 4s। তাহলে 3p এবং 4s দুইটার জন্যই n প্লাস l এর মান হচ্ছে 4। তাহলে ওই যে আগের নিয়ম, যদি n প্লাস l সমান হয়ে যায় যার n এর মান কম, তাহলে আমার এই জায়গায় n এর মানটা কম, এটা 3, এটা 4, সেই জন্য আগে আমার 3p তে যাবে এবং 3p তে যাওয়ার পরপরই আমার কিন্তু পরবর্তীতে 4s এ যাবে, কারণ 4s এর জন্য আমি এই মানটা পেয়েছি 4, ওইটাও 4 ছিল, তাহলে আগে 3p দেন 4s। এবং তারপরে দেখো 3d এর জন্য এই মানটা আসছে n প্লাস l 3 প্লাস 2 ইকুয়াল টু 5, তার মানে 4s এর পরে যাবে 3d তে। এভাবে আমরা কি করতে পারি, আফবাও নীতির মাধ্যমে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হবে সেটি লিখতে পারি। এবং দেখো এখানে কিন্তু 1 2 2 তারপরে 3 3, তারপরে কিন্তু এই জায়গায় 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করেছে। অর্থাৎ আমার এই ক্ষেত্রে ছোট থেকে বড় সবসময় হবে এমন কোনো কথা নেই।
ছোট থেকে বড় বলতে বোঝাচ্ছি যে 3 শেষ হওয়ার পরে 4-এ যাবে এমন কোনো কথা নেই। n+l এর কারণে এইটা যতই সামনের দিকে যেতে থাকবে একটু কি হবে, আপ অ্যান্ড ডাউন হয়ে যাবে। সো এটি ছিল আউফবাউ নীতির বেসিক বক্তব্য। এটির মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি এবং এটি সামনের দিকে আরও ফরওয়ার্ড হওয়া যায়। এখন এই কনসেপ্টটির উপর পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন অনুধাবনে প্রায়ই এসে থাকে, বিভিন্ন বোর্ডের দিকে তাকালে তুমি দেখতে পাবে। সেটি হচ্ছে এরকম যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে প্রবেশ না করে 4s উপস্তরে কেন প্রবেশ করে? তাহলে পটাশিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আমি যদি সেটা দেখাই, দেখো 2p6 3s2 3p6 4s1। তাহলে পটাশিয়ামের এটি হচ্ছে 19 নম্বর ইলেকট্রন, 19তম ইলেকট্রন। আমরা যদি হিসাব করি তাহলে এটা 19 নম্বরই আসে। প্রশ্নে জানতে চাচ্ছে এটি কেন 4s-এ প্রবেশ করলো, 3D-তে কেন যায়নি? এই বিষয়টির আমরা ব্যাখ্যা দিতে পারি আউফবাউ নীতির মাধ্যমে। কিভাবে? আমরা এখানে লিখতে পারি যে 4s উপস্তরের জন্য n = 4 এবং l = 0। সুতরাং n + l = 4 + 0 = 4। আবার 3D উপস্তরের জন্য n = 3 এবং l = 2। সুতরাং n + l = 3 + 2 = 5। এটি আমার প্রথম লিখতে হবে। লেখার পর লিখতে হবে যে যেহেতু 3D উপস্তরের n + l এর মান 4s উপস্তর অপেক্ষা বেশি, 4s উপস্তর অপেক্ষা বেশি, তাই 19তম ইলেকট্রনটি আগে 4s উপস্তরে যাবে বা প্রবেশ করবে। এখানে তাই এর পরে তুমি চাইলে লিখতে পারো তাই আউফবাউ নীতি অনুযায়ী। এখানে চাইলে তুমি লিখতে পারো তাই আউফবাউ নীতি অনুযায়ী, আউফবাউ নীতি অনুযায়ী। আর এখানে যদি আউফবাউ নীতি অনুযায়ী কথাটি না লেখো তাহলে এখানে প্রবেশ করবে, লেখার পর লিখতে হবে এটি আউফবাউ নীতি দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। এভাবে আমরা এই অনুধাবনের প্রশ্নটির উত্তর আনসার করতে পারি। শিক্ষার্থীরা এই ক্ষেত্রে দেখো তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আগে ইলেকট্রন বিন্যাসটি লিখতে হবে, লেখার পর এই n+l এই কনসেপ্টটি কেন 3Dর জন্য কত আসে, 4s-এর জন্য কত আসে তা দেখাতে হবে, তারপর ব্যাখ্যায় যেতে হবে। এইভাবে তুমি লিখলে এটা 2-এ 2 মার্কস পাবে। কেমিস্ট্রিতে কিন্তু লেখা কম, তোমরা যদি মূল প্রশ্নটি ভালোভাবে বুঝো তাহলে টু দ্য পয়েন্টে লিখলে কেমিস্ট্রিতে লেখা অনেক কম। হ্যাঁ, অহেতুক লেখা বাড়ানোর কোনো দরকার নেই। তাহলে আমরা আউফবাউ নীতির মূল বেসিকটি বুঝলাম। পরীক্ষায় অবজেক্টিভ অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আউফবাউ নীতির ক্ষেত্রে কোন কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে আনসারটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই দুটি জিনিসকে আউফবাউ নীতির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সো টোটাল আউফবাউ নীতি বিষয়টি আমরা বুঝলাম। আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি সেখানে সেটির উত্তর দেওয়ার
চেষ্টা করব। সো নির্দ্বিধায় তোমরা আমাকে কমেন্ট সেকশানে প্রশ্ন করো, কোনো প্রশ্ন যদি থেকে থাকে। এবার আমরা দ্বিতীয় আরেকটি রুল দেখি। সেই রুলটি হচ্ছে হুন্ডের নীতি। হুন্ড একজন সায়েন্টিস্ট, তার নাম অনুযায়ী এটাকে হুন্ডের নীতি বলা হয়। হুন্ডস রুলও এটাকে বলা হয়, হুন্ডের নীতি। দেখো, এই হুন্ডের নীতি, এই বিষয়টি আমরা আহ্বান নীতির পরে আলোচনা করে থাকি। এটির ক্ষেত্রে বেসিক পয়েন্ট হচ্ছে সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল। তাহলে আমি যখন সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালের কথা বলছি, তখন প্রথমেই কিন্তু অ্যাস উপস্তরটি বাদ চলে যাবে বা অ্যাস অরবিটালটি বাদ চলে যাবে। কেননা অ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে একাধিক অরবিটাল সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ অ্যাসের ক্ষেত্রে এলের মান শূন্য, এলের মান যখন শূন্য হয় তখন এমের মান শূন্য হয়, আর কোনো অপশন নেই। আর এমের মান দ্বারাই আমরা অরবিটাল সংখ্যা বুঝে থাকি। তো যেহেতু এমের একটি মান, তাই এখানে একাধিকের সম্ভাবনা যেহেতু নেই, তাই অ্যাস উপস্তর জিনিসটি বাদ যাবে। তাহলে হুন্ডের নীতির মূল কথাটি আবার বলছি, সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালে, আমি একটু লেখার চেষ্টা করি, সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করে এবং এদের স্পিন বা ঘূর্ণন একইমুখী হয়, একইমুখী হবে। তাহলে এখানে দেখো ফোকাস পয়েন্টগুলো কোথায়। সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল, তার মানে পি অথবা ডি অথবা এফ এর ক্ষেত্রে এটি প্রযোজ্য। ইলেকট্রন সমূহ, অর্থাৎ এই পি কিংবা ডি কিংবা এফ অরবিটালে মিনিমাম 2টা ইলেকট্রন থাকতে হবে, যেহেতু সমূহ বলা হয়েছে। সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করে, এই জিনিসটি হচ্ছে আমাদের বুঝতে হবে। যেমন ধরো, আমি যদি পি এর ক্ষেত্রে চিন্তা করি, যদি কোনো পরমাণুর পি অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, তাহলে সেই 2টি ইলেকট্রনকে আমরা এইভাবে দেখালে হবে না, সেটিকে দেখাতে হবে কিভাবে? একটা পর পর সর্বাধিক অযুগ্ম অবস্থায়। তাহলে সর্বাধিক অযুগ্ম মানে হচ্ছে এটার মধ্যে একটা, এটার মধ্যেও একটা। এখন কথা হচ্ছে, আমি দেখালাম এটাতে একটা এবং এটাতে একটা দেখালাম, এটারটা দেখালাম ঊর্ধ্বমুখীভাবে, এটারটা দেখালাম নিম্নমুখীভাবে, তাহলেও কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই যে পরে বলা আছে, এবং এদের স্পিন একইমুখী হবে। তার মানে আমার 2টা ইলেকট্রন যদি থাকে, 2টাই ঊর্ধ্বমুখী স্পিনে বা নিম্নমুখী স্পিনে দেখাতে হবে। তার মানে এটি সঠিক, এই ক্যাটাগরিগুলো ভুল। শিক্ষার্থীরা মনে রাখতে হবে, আমরা সাধারণত প্রথম ইলেকট্রনটি ঊর্ধ্বমুখী স্পিনে দেখিয়ে থাকি, ঠিক আছে? যেহেতু প্রথম ইলেকট্রনটি ঊর্ধ্বমুখী স্পিনে সবাই দেখিয়ে থাকে, তাই আমি এই নোটেশনটি ব্যবহার করেছি ঊর্ধ্বমুখীর মাধ্যমে। এখন যদি পি অরবিটালে আমার 3টি ইলেকট্রন থাকে, তাহলে এটা এভাবে থাকবে একটা করে। যদি 4টা ইলেকট্রন থাকে, তাহলে চতুর্থ ইলেকট্রনটি আবার প্রথম অরবিটালে চলে যাবে এবং প্রথম অরবিটালে সে নিম্নমুখী স্পিনের মাধ্যমে সংযুক্ত হবে।
এটা কেন নিম্নমুখী স্পিনে সংযুক্ত হবে এটা তো হুন্ডের নীতির মধ্যে বলা নেই। তাহলে এটা কেন নিম্নমুখী স্পিনে হবে? কারণটি হচ্ছে যে আমার একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে এবং সেই 2টা ইলেকট্রনের স্পিন অলওয়েজ বিপরীতমুখী হয়, যেটা স্পিন কোয়ান্টাম সংখ্যার আইডিয়াতে বলা হয়েছে। সো দ্বিতীয় ইলেকট্রনটি যে নিম্নমুখী স্পিনে হয় এটি আমার হুন্ডের নীতির প্রয়োজন নেই, এটি আমার অলরেডি স্পিন কোয়ান্টাম সংখ্যার ধারণার মধ্যেই বলা আছে। তার মানে পঞ্চম ইলেকট্রনটি হলে সেটিও নিম্নমুখী হবে, ষষ্ঠ ইলেকট্রনটি হলে সেটিও নিম্নমুখী স্পিনে হবে। এভাবে আমরা হুন্ডের নীতির মাধ্যমে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ধারণাটি এখানে কাজে লাগিয়ে কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখন এই ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতির মাধ্যমে আমরা যখন দেখাই তখন সাধারণত বক্স পদ্ধতির মাধ্যমে দেখানো হয়। তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে একটি নির্দিষ্ট মৌলের নাম লিখে বলা হয় বক্স পদ্ধতিতে তার ইলেকট্রন বিন্যাসটি দেখাও। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি বক্স পদ্ধতিতে হুন্ডের নীতি অনুসরণ করে দেখাচ্ছি। খেয়াল করো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি আমরা দেখাবো। তাহলে পটাশিয়াম হচ্ছে 19, তার ইলেকট্রন বিন্যাসটির ক্ষেত্রে প্রথমে আমরা এখানে লিখব 1s2। তাহলে এখানে 1 এবং 2। বক্স পদ্ধতির মানে হচ্ছে যে যার শক্তি বেশি, অর্থাৎ যার n+l এর মান বেশি, তার শক্তি বেশি, সেটি আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে উপরের দিকে উঠাবো। এই ক্ষেত্রে 1 থেকে আমরা যখন 2তে যাব তখন এটাকে যদি আমরা ওই বিল্ডিংয়ের নিচতলা দোতলার মতো করে চিন্তা করি, 1 থেকে আমি 2তে যাচ্ছি, তার মানে এটা নিচতলা, এটা একেবারে দোতলা, একবারে উপরে উঠে গিয়েছে। 2 এর মধ্যে যখন আমরা 2p লিখব, 2p এর শক্তি 2s অপেক্ষা বেশি, কিন্তু 2 কিন্তু আমার 2s এবং 2p দুইটাই আমার দ্বিতীয় প্রধান কক্ষপথে। তাই এই ক্ষেত্রে আমরা 2s থেকে 2pকে বাড়ানোর সময় হালকা উপরে উঠাবো, অর্ধেকের মতো। যে দেখো এখান থেকে অর্ধেক উপরে লিখে আমি এটা লিখেছি। তাহলে খেয়াল করো, এখানে ছিল 1 আর 2 নম্বর ইলেকট্রন, এখানে ছিল 3 আর 4 নম্বর ইলেকট্রন, এখানে 5, এখানে 6, এখানে 7। পরবর্তীতে 8 নম্বর ইলেকট্রনটা আবার এখানে আসবে। তাহলে এখানে হচ্ছে 5 যোগ 8। শিক্ষার্থীরা এই জিনিসটি অনেকেই ভুল করে, অনেকেই এখানে মনে করে যে 5 আর 6, না, এখানে হবে 5 আর 8 নম্বর ইলেকট্রন, এখানে হবে 6 আর 9 নম্বর ইলেকট্রন, এখানে হবে 7 আর 10 নম্বর ইলেকট্রন। তার মানে আমার এই পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাসটি আছে, এই ইলেকট্রন বিন্যাসের মধ্যে কিন্তু হুন্ডের নীতির প্রয়োজন আছে। ঠিক আছে, এখানে হুন্ডের নীতির প্রয়োজন আছে। অনেকে যদি ভাবে, ফর এক্সাম্পল এখানে যে 10টা ইলেকট্রন দিলাম, 10টা ইলেকট্রন দিয়ে আমরা কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস করতে পারি। কেউ যদি ভেবে থাকো যে নিয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হুন্ডের নীতির প্রয়োজন নেই, কথাটি কিন্তু ভুল। অনুধাবনে আসতে পারে, নিয়নের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য কিনা ব্যাখ্যা করো। আনসার হচ্ছে ইয়েস, হুন্ডের নীতি প্রযোজ্য। কারণ বলতে হবে যে নিয়নে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ইলেকট্রন ঊর্ধ্বমুখী স্পিনে যথাক্রমে 2px, 2py এবং 2pz অরবিটালে প্রবেশ করে। অতঃপর এর অষ্টম, নবম এবং দশম ইলেকট্রন আবার 2px, 2py এবং 2pz অরবিটালে যথাক্রমে নিম্নমুখী স্পিনে প্রবেশ করে। কাজেই নিয়নের ক্ষেত্রে হুন্ডের নীতির প্রয়োজন আছে। আচ্ছা, তো যেটি বলছিলাম আমরা পটাশিয়ামেরটা দেখতে চাচ্ছিলাম, পটাশিয়াম 19। এবার আমরা চলে যাব 3তে। তাহলে 3 হচ্ছে দোতলা থেকে 3তলা, তার মানে একেবারে উপরে হবে। তাহলে 3s2, তার মানে এখানে হচ্ছে 11 এবং 12 নম্বর ইলেকট্রন। তারপরে চলে যাব 3pতে। তাহলে 3px, y, z, এখানে 2 লিখে দিই। তাহলে দেখো এখানে কি হবে, এটা হচ্ছে 13, এটা 14, এটা 15, তার মানে 13, 14, 15। পরবর্তীতে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17,
এটা হচ্ছে 18। এইভাবে আমার 18টা ইলেকট্রন পেলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আবার 4 তালা, এটা একবার উপরে চলে যাবে, দ্যাট ইজ 4s1। তার মানে এটা হচ্ছে 19 নম্বর ইলেকট্রন। এইভাবে শিক্ষার্থীরা বক্স পদ্ধতিতে আমরা বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতির কনসেপ্টে ব্যাখ্যা দিতে পারি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এই ধরনের মৌলগুলোর ক্ষেত্রে আসলে হুন্ডের নীতির প্রয়োজন হয় না, কারণ এই ধরনের মৌলগুলোর ক্ষেত্রে আমার শুধুমাত্র অ্যাসে ইলেকট্রন প্রবেশ করে, তাই আমরা এই ক্ষেত্রে হুন্ডের নীতির প্রযোজ্যতা আছে এরকম কথা এখানে বলি না। তাহলে আমরা মেইনলি দেখতে পাচ্ছি যে হুন্ডের নীতি আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল, সমশক্তি সম্পন্ন যে একাধিক অরবিটাল ছিল সে অরবিটালগুলোর ক্ষেত্রে আমার কাজে লাগছে। তাই আউফবাউ নীতিতে আমরা পেয়েছিলাম n+l, আর হুন্ডের নীতির ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি n+l এর পরে m এর মান, এই জিনিসটি আমরা পাচ্ছি। ঠিক আছে, সো এইভাবে আমরা হুন্ডের নীতির বিষয়টি ব্যাখ্যা দিতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের জন্য আমার কি রুলসের প্রয়োজন হয়। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। আগামী ক্লাসে আমরা পলির বর্জন নীতি এবং আরও ডি অরবিটালের ব্যতিক্রম এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।